শিলচরের সশস্ত্র হামলায় দুই যুবক গ্রেপ্তার। শিলচরের সশস্ত্র হামলার ঘটনায় কাছাড় পুলিশ বড় সাফল্য অর্জন করেছে। গত 5ই সেপ্টেম্বর রাত 11:30টার দিকে আশ্রম রোডের সানলাইট হাসপাতালের কাছে দুষ্কৃতীরা ন্যাশনাল হাইওয়ের বাসিন্দা নীলোৎপল দাসকে লক্ষ্য করে হামলা চালায়। দুই অজ্ঞাত পরিচয় যুবক মোটরসাইকেলে এসে তাকে থামায়। তাদের একজন বন্দুক দিয়ে গুলি চালালে নীলোৎপলের ডান হাতে গুরুতর আঘাত লাগে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় নীলোৎপলকে ন্যাশনাল হাইওয়ে পুলিশ আউটপোস্ট থেকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন ডেভিড হমার বয়স 22, পিতা লালফা ওয়ামাহ, ক্রিস্টোফার ভানলাল পেকা বয়স 22, পিতা লীল মাহরুওয়ালা। উভয়ের বাড়ি তুইকওয়াল, আইজল, মিজোরাম। অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে একটি অস্ট্রিয়ান তৈরি গ্লক এয়ারগান পিস্তল, 6 রাউন্ড গুলি সহ অতিরিক্ত 16 রাউন্ড গুলি, একটি অ্যাপেল আইফোন CO2 গ্যাস সেল, নগদ 20,000 টাকা, একটি অ্যালপিনিস্টার ব্যাগ এবং একটি হিরো এক্সপালস মোটরসাইকেল যার নম্বর MZ01AC0336 উদ্ধার করে সব সামগ্রী সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। ঘটনায় শিলচর থানায় মামলা নম্বর 886/25 রুজু হয়েছে এবং তদন্ত চলছে। কাছাড়ের পুলিশ সুপার আজ এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। রোডত এটা গুলি চালনাৰ ঘটনা আমাৰ ডিষ্ট্ৰিক্ট ওচৰ হয়। মানুহে এজন কমপ্লেইনাৰ আহি ইমিডিয়েট জনায় যে তেওঁক কোনোবা অচিনাকি দুৰ্বৃত্তকাৰীয়ে তেওঁলৈ লক্ষ্য কৰি গুলি কৰিছে বুলি এটা খবৰ আহিলে। খবৰ অহাৰ লগে লগে আমি ইমিডিয়েট সকলো জিলাখনত আমি এলাৰ্ট কৰি দিওঁ। এলাৰ্ট কৰি দিয়াৰ পিছত আমি এইটো হস্পিটেল ৰোড আৰু যিটো 0 পইণ্ট আছে সেই 0 পইণ্টত নেশ্যনেল হাইৱেত আমি দুজন ব্যক্তিক কৰায়ত্ব কৰোঁ। কৰায়ত্ব কৰি যেতিয়া সোধপোছ কৰোঁ, সোধপোছ কালত দেখা গ'ল যে এই দুজন ব্যক্তিক আমি পাইছিলোঁ। এজন নাম ডেভিড মাৰ আৰু দ্বিতীয়জনৰ হ'ল ক্ৰিষ্টফাৰ ভালনাকপাৰ। তেওঁলোক দুয়োজনৰ ঘৰ তাইকোৱাল পুলিচ ষ্টেচন আৰু আইজল, মিজোৰাম। এই দুইজন ব্যক্তিক যেতিয়া সোধপোছ কৰোঁ আৰু খানতালাচি চলাওঁ, তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি এটা অষ্ট্ৰিয়ান মেড গ্লক এটা এয়াৰগান আমি তেওঁলোকৰ পৰা ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে আমি এটা মেগাজিন ৰিকভাৰ কৰোঁ আৰু তাৰ লগতে 22 জাই এয়াৰগানৰ গুলি আমি তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ কৰোঁ। এটা এপল আইফোন, এপল চাৰ্জাৰ, ৰিজাৰ্ভ বেগ আৰু এটা হিৰো এক্স+ মটৰচাইকেলখনৰ নম্বৰ হৈছে MZ01AC0336। এইকেইটা তেওঁলোকৰ পৰা লাভ কৰোঁ আৰু লাভ কৰাৰ পাছত তেওঁলোকৰ যেতিয়া আমি থৰো ইণ্টাৰগেশ্যন কৰোঁ, সোধপোছ কৰোঁ, সোধপোছৰ কালত তেওঁলোকে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকেই এই গুলীচালনাৰ ঘটনাত মানে এয়াৰগানৰ জৰিয়তে তেওঁলোকে গুলীচালনা সংগঠিত কৰিছিলে আশ্ৰম ৰোডত। আৰু তাৰ পৰা তেওঁলোকে পলাই যাওঁতে, বাইকত যাওঁতে তেওঁলোকে বোকাত সোমাইছে আৰু গোটেই তেওঁলোকৰ গাত বোকা আৰু পানীৰে লুতুৰি পুতুৰি হৈ আহিছিলে। গতিকে সন্দেহজনকভাৱে তেওঁলোকক আমি ধৰা পেলাওঁ আৰু ধৰা পেলাই তেওঁলোকক খানতালাচি কৰোঁতে তেওঁলোকৰ পৰা পজিশ্যনৰ পৰা আমি এইকেইটা সামগ্ৰী লাভ কৰোঁ। আৰু তেওঁলোকে মূলতঃ তেওঁলোকক যে প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকে দুষ্কৃতিকাৰী হয় আৰু তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ এনেধৰণৰ এক্সটৰ্চন কাৰ্যৰ লগত জড়িত আছে। আৰু তাৰ লগতে আমি যেতিয়া বাকী তদন্ত কৰোঁ তেতিয়া দেখা গৈছে যে তেওঁলোক ড্ৰাগছ সৰবৰাহকাৰীৰ লগত কিছু পৰিমাণে জড়িত হৈ আছে আৰু তেওঁলোকৰ কিছুমান লেনদেনক লৈ, আৰ্থিক লেনদেন লৈ তেওঁলোকে এই ঘটনা সংগঠিত কৰিছে। গতিকে আমি ঘটনাটো সংগঠিত হোৱাৰ 1 ঘণ্টাৰ ভিতৰতে আমি দুষ্কৃতিকাৰী দুইজনকে ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু বৰ্তমান তেওঁলোকে পুলিচৰ হেফাজতত আছে। তেওঁলোকক আমি মাননীয় আদালতত হাজিৰ কৰিছোঁ আৰু হাজিৰ কৰাৰ পিছত আমি পুলিচি কাষ্টডিত লৈছোঁ। এতিয়া তেওঁলোকে আমি অধিক সোধপোছ চলি আছে আৰু প্ৰাৰম্ভিক তদন্তৰ কালত দেখা গৈছে যে তেওঁলোকে কোনোবা এনেকুৱা মানে অসামাজিক সংগঠনৰ লগত হয়তো জড়িত হ'ব পাৰে
আমি সন্দেহ কৰিছোঁ আৰু সেইকাৰণে আমাৰ জোৰ তদন্ত চলাই আছোঁ আৰু এই সংক্ৰান্তে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাও তেওঁলোকৰ বিষয়ে তথ্য পাতি বিচাৰিছোঁ। গতিকে এতিয়া আমাৰ তদন্ত অব্যাহত আছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে এই দুষ্কৃতিকাৰীৰ বিষয়ে তেওঁলোক আইজলৰ পৰা ইমান দূৰৰ পৰা আহি ইয়াত তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰিবৰ কাৰণে যি দুঃসাহস কৰিছে, গতিকে তেওঁলোকৰ সৈতে আৰু কোন কোন লোক সংযুক্ত হৈ আছে আৰু সেই সংক্ৰান্তে আমি তদন্ত চলাই আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে আমি অধিক তৎপৰ হৈ আছোঁ। শিলচরে আবারও গ্রেপ্তার 2 ভুয়া চিকিৎসক। কাছাড় পুলিশের জালে ধরা 2 ভুয়া দন্ত চিকিৎসক। শিলচরে আবারও ধরা পড়ল ভুয়া চিকিৎসক চক্র। এইবার কাছাড় পুলিশের জালে আটক হলেন 2 ভুয়া দন্ত চিকিৎসক। গোপন সূত্রের খবর এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আসাম শাখার সদস্য ডক্টর প্রদীপ কুমার দাসের দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে পুলিশ বেআইনি দন্ত চিকিৎসার বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। অভিযোগে বলা হয় দীর্ঘদিন ধরে অযোগ্য ব্যক্তিরা প্রকাশ্যে দন্ত চিকিৎসার নামে রোগীদের প্রতারিত করে আসছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একটি তালিকা প্রস্তুত করে শিলচরের তারাপুর ইন্ডিয়া ক্লাব মসজিদ কমপ্লেক্সে অবস্থিত হাজারি ডেন্টাল ক্লিনিক ও মজুমদার ডেন্টাল ক্লিনিকে হানা দেয়। অভিযানের রোগীদের চিকিৎসা করতে থাকা অবস্থায় 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা হলেন শিলচর মথুরবন্দের কমরুল ইসলাম হাজারি, মালুগ্রাম শিববাড়ি রোডের বাসিন্দা টিঙ্কু মজুমদার। অভিযানের সময় কমরুল ইসলাম হাজারির নামে ডাক্তারি প্যাড ও নথি উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি নিজেকে দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছিলেন। কাছাড় পুলিশ আজ এক সাংবাদিক সম্মেলনে জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের বেআইনি চিকিৎসা কার্যালয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। काफ़ी दिनों से हम एक इन्वेस्टिगेशन कर रहे हैं। यहाँ पे जो फेक डॉक्टर्स का जो मतलब प्रैक्टिसिंग चल रहा था, इसके लिए हम लोग इन्वेस्टिगेशन चल रहा था। इसका मध्य रखते हुए हम लोगों का और भी एक कंप्लेन मिला इंडियन डेंटल एसोसिएशन से, और इसलिए हम जो डेंटल सर्जन के दौर पे काफ़ी लोग यहाँ पे प्रैक्टिस कर रहा था, इसको हम लोगों ने कुछ लोगों को हमने आइडेंटिफाई किया। उसके बाद हम लोगों ने कल एक स्पेशल हम लोगों ने ऑपरेशन हमने चलाया। इस दौरान इंडिया क्लब का जो अपोजिट में यहाँ मस्जिद कम्प्लेक्स है, वहाँ पे 2 मतलब ऐसे फेक डॉक्टर्स डेंटल सर्जन को हम लोगों ने अरेस्ट किया। और उन लोग का एक का नाम है कमरुल इस्लाम हजारी, उनका जो क्लिनिक है उसके क्लिनिक का नाम भी हजारी डेंटल क्लिनिक है, और ये मधुरबन के रहने वाले हैं। और ये लास्ट 10 इयर्स 10 साल से ये जो प्रैक्टिस इलीगल प्रैक्टिस वो चला रहा था। और सेकेंड आदमी है टिंकू मजूमदार, मालूग्राम शिवबाड़ी का है। ये भी वहाँ पे अपना क्लिनिक खोल के मतलब इलीगली डेंटल सर्जन वो यहाँ पे काम कर रहा था। और दोनों को हम लोगों ने हिरासत में लिया है, दोनों को हम लोग पूछताछ कर रहे हैं। और ये जो इलीगल प्रैक्टिस है, जब हम लोगों ने इस जो अभियान चलाया, अभियान के दौरान मतलब हम लोगों को ऑन द स्पॉट पेशेंट को ट्रीटमेंट करते हुए सर्जरी करते हुए ये लोग पकड़ा गया है। तो हम लोग ये लोग के ऊपर सख्त लॉफुल एक्शन लेने के हम लोग तैयार है। हम इसके ऊपर काम कर रहे हैं, और इसके जरिए ये लोग कितना दिनों से सालों से लोगों का जो इलीगली और जो गरीब पेशेंट है वो लोगों से पैसे जो फाइनेंशियली वो लोगों का मतलब एक्सप्लॉइट कर रहे थे, इसके लिए हम लोग सख्त कार्रवाई करने के लिए हम लोग तैयार हैं, और उसके लिए हम लोग काम कर रहे हैं। और इस जो ये रैकेट जो यहाँ पे लोग चला रहे हैं, इसका विरोध में हम अगर जो भी नाम आता है ड्यूरिंग इन्वेस्टिगेशन, सब के ऊपर हम लोगों ने सख्त कार्रवाई करने के लिए हम लोग तैयार हैं। শিববাড়ি রোড শ্রীদুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর নগরীয়া পথিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রবিবার তারাপুর শিববাড়ি রোড স্থিত শ্রীদুর্গা সরণিতে রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 2023-24 অর্থবছরে সরকারের বরাদ্দকৃত
29,88,000 টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত 2 কোটি টাকার প্যাকেজের অধীনে তারাপুর অঞ্চলের 4টি রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রতিটি এলাকায় পাকা রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ করবে লোক নির্মাণ বিভাগ। শিলচরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে সহায়তা করে যাচ্ছেন তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিধায়ক। তিনি আরও জানান, শিলচর শহরে অনেক সমস্যা রয়েছে, কিন্তু বিগত 4 থেকে 4.5 বছরের মাথায় অনেক সমস্যার সুরাহা করতে সক্ষম হয়েছে বিধায়ক। পুজোর আগে প্রতি বছর মুখ্যমন্ত্রী একটি বিশেষ প্যাকেজ শিলচরের জন্য বরাদ্দ করে থাকেন এবং এবারও তিনি শিলচরের রাস্তাঘাট সংস্কারের জন্য সহায়তার হাত বাড়াবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে রাজ্য সরকারের পাশে থাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমরা আজকে মুখ্যমন্ত্রীর প্রকল্প নির্মাণ আঁচনি থেকে একটি রাস্তার শুভ শিলান্যাস হয়েছে দুর্গা সরণিতে। এই প্যাকেজের আন্ডারে 4টি রাস্তা তারাপুর অঞ্চলে কালীবাড়ি রোড, লক্ষ্মীদর রোড আর তারাপুরের শিলবাড়ি অঞ্চলে এই গলিটা আজকে শুভ শিলান্যাস হলো। সাথে সাথে প্রতাপচন্দ্রী লেনেরও কাজ রয়েছে। তো এই গলিতে আজকে এই কিছু অংশ ড্রেনের কাজ হবে, পাকা রাস্তার কাজ হবে। এই নিয়ে টোটাল প্রায় 2 কোটি টাকার প্রকল্প রয়েছে। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেভাবে শিলচরের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন, তার জন্য আমার দল ও শিলচরবাসীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ওনাকে নিবেদন করছি। শিলচর সোনাবাড়ি ঘাটে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় হিতাধিকারীদের শুভেচ্ছা বার্তা ও অরুণোদয় 3.0 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এদিন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় হিতাধিকারীদের শুভেচ্ছা বার্তা ও অরুণোদয় 3.0 উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় কয়েকশো মহিলারা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কিভাবে বিজেপি সরকারকে জয়ী করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করেন এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনগণের স্বার্থে জনগণের হয়ে কাজ করার জন্য এবং মা বোন সহ জনগণ 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে বলে আশা ব্যক্ত করেন বিজেপি সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন সোনাই মণ্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি ভজন সেন, সোনাই প্রাক্তন মণ্ডল সভাপতি রামেশ্বর শর্মা, সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল শেখ, কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি বাহারুল ইসলাম বড়ভূইয়া সহ বিভিন্ন মণ্ডল কমিটি ও বুথ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো আমি বারদারে আপনারা এখান থেকে যদি আরো কোনো জেনুইন বেনিফিশিয়ারি থাকেন, আপনি স্কিম তারা লাগে আপনি সিলেকশন করে রাখবা, আমরা চেষ্টা করব। আর আমি আশাবাদী আপনি অত যারা মহিলারে জমাইছেন সত্যি তারা খুশি এর লাগে কেন আইছেন, আর অরুণোদয়ের খুশি একটু আলাদা। আর আমরা যখন হেরানোয়ে আপনারা সামনে বক্তৃতা রাখছি, আগামী দিনে যদি আপনার বিজেপির কোনো ক্যান্ডিডেট এমএলএ থেকে উঠায়, আপনারা আমরা ক্যান্ডিডেটের সাহায্য সহযোগিতা করবা। দেখুন ওই 26 ইলেকশন হওয়ার পরে আপনারা বহুত কংগ্রেসি ওয়ার্কার হয়ে আইয়া কইবা যে উচ্ছেদ হইছে, এই হইছে, সেই হইছে। আমার উচ্ছেদ তো আমার জ্ঞান নাই, উচ্ছেদ কারে করতে আমারে করতে নি। আমি যদি ইনলিগে যদি আমি জঙ্গলে যদি হামাইয়া যদি ঘর বানাই, যদি জঙ্গলের তো মানুষ আমি না, জঙ্গল ফরেস্ট ল্যান্ড জঙ্গলের যারা জীবজন্তু আছে তারা থাকতা এই রিজার্ভ ফরেস্ট কি যদি গিয়া আমি ঘর বানাই যদি দোষ কার আমার। আর আলটিমেটলি এটা সব কংগ্রেসের দোষ। কংগ্রেসে ও আইন আনছে 2011 ইংরেজিতে, না বলুন, কংগ্রেসে ও আইন আনছে যখন কংগ্রেসের ইউডিএফ মুখী যখন মুসলমান হয়েছে, কংগ্রেসে ও আইন আনছে 2011 যাতে মুসলমানদের ডর দেখাইতে পারে। আজকে কংগ্রেসে যদি অত মুসলমান করে দিয়ে হয়, যদি অত বছর থেকে যারা রিজার্ভ ফরেস্ট আছে এরা পাট্টালেন দিল না, জানেন
পাঠালেন না দিয়া এখন আরো সুপ্রিম কোর্টের মাধ্যমে 2011 ইংরেজিতে একটা অ্যামেন্ডমেন্ট আনছে, যে অ্যামেন্ডমেন্টের কারণে আজকে আমরা উচ্ছেদ অভিযান হয়। তাও উচ্ছেদ অভিযান যেটা হয় এটা ইনলিগাল, যারা কনস্ট্রাকশন ইনক্রোচমেন্ট করছেন তারা ইনলিগাল করা হয়। এটা আমরা দুঃখাইয়া করতে লাভ নাই। আমরা মতলব হইল আমরা ডেভেলপমেন্ট, আমরা ফেসিলিটি সরকার থেকে পাইতাম, ভোট দিতাম আমরা, কথা জানি। এর লাগিয়া 2026 যদি আমরা ভারতীয় জনতা পার্টি দল থেকে আমরা ক্যান্ডিডেট যে হয় ওই আপনারা ফুল সাপোর্ট দিবা, আর আপনারা আমরা এই সাহায্য সহযোগিতা করবা, এই আশা রাখি আমার বক্তব্য শেষ। ধর্মনগরে কালভার্ট নির্মাণ কাজ চলাকালীন মাটি চাপায় গুরুতর আহত এক দিনমজুর। ধর্মনগর মহকুমার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীবাড়ি সৎসঙ্গ সংলগ্ন এলাকার বাসিন্দা স্বপন দাস পেশায় দিনমজুর। রবিবার প্রতিদিনের মতো কাজে বের হন। জানা যায় তিনি সেদিন ধর্মনগর মনতলা এলাকায় একটি কালভার্ট নির্মাণের কাজে যোগ দেন, কিন্তু কাজের সময় ঘটে বিপত্তি। হঠাৎই মাটি ধসে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন স্বপন দাস। ঘটনার পরপরই সহকর্মীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রাও নির্মাণ স্থলের শ্রমিকরা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিপর্যস্ত অবস্থায় দিনমজুর স্বপন দাসকে উদ্ধার করে। পরে তাকে তড়িঘড়ি করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায় কালভার্ট নির্মাণ কাজে চলাকালীন পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। শ্রমিক মহল থেকে অভিযোগ উঠেছে কাজের সময় প্রয়োজনীয় সেফটি ইকুইপমেন্ট সরবরাহ করা হয় না। প্রতিনিয়ত জীবন বাজি রেখে তাদেরকে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকতে হয়। এদিকে এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবার পরিজন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন আহত স্বপন দাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তাকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। শ্রমিক সংগঠনগুলোর তরফ থেকেও এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও ঠিকাদারদের কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনাটা ওই মনতলা যে ওখানে রাস্তার মধ্যে একটা কালভার্টের কাজ চলছে, ওখানে এক লেবার ওই হঠাৎ করে মাটি ধস পড়ে যায় ওনার উপরে, তো মাটির নিচে চাপা খেয়ে যায়। তো ওই চাপা খেয়ে ইনজুরি হয়েছিল, অনেক কিছুক্ষণ ছিলেন মাটির নিচে। তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম, ওনাকে ওখান থেকে উদ্ধার করে ধর্মনগরে হসপিটালে শিফট করে দিয়েছি। ওনার চিকিৎসা চলছে। ওনার নাম স্বপন দাস, বয়স 55 বছর, বাড়ি সাতসঙ্গম রানীবাড়িতে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কৈলাসহরে দুর্গাপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান প্রয়াত যাদব সূত্রধরের কফিনবন্দি মরদেহ শনিবার রাত আনুমানিক 10টা নাগাদ ওনার বাসভবনে ফিরল। সে সময় তার বাসভবনে উপস্থিত ছিলেন কৈলাসহর কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা। প্রসঙ্গ উল্লেখ্য যে মহারাষ্ট্রের মুম্বাইতে কর্মরত অবস্থায় গত 2রা সেপ্টেম্বর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে ডক্টর RN কপার মিউনিসিপাল জেনারেল হসপিটালে মৃত্যুবরণ করেন কৈলাসহরের বাসিন্দা 40 বছর বয়সী যাদব সূত্রধর। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। মৃত্যুর পর থেকে তার পরিবার ভেঙে পড়ে অসহায় অবস্থায় পড়েছিল। হতদরিদ্র পরিবারের লোকজন কৈলাসহরে বিধায়ক বিরজিৎ সিনহার সাথে দেখা করেন এবং তাকে বাড়ি ফিরিয়ে আনার কাতর আবেদন জানান। সেই মোতাবেক বিধায়ক শ্রী সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মৃতদেহ কৈলাসহর স্থিত বাসভবনে ফিরিয়ে আনার আহ্বান জানান। বিধায়কের আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি পদক্ষেপ নেন এবং বিমানযোগে শনিবার তাকে প্রথমে আগরতলা এবং পরবর্তী সময়ে সড়ক পথে কিছুক্ষণ আগে দুর্গাপুর স্থিত বাড়িতে ফিরিয়ে আনা হয়। কফিনবন্দি যাদবের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন। বিধায়ক বিরজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পরিবারের জন্য এটা কঠিন সময়। তার মরদেহ বাড়িতে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন। পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেন। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মরদেহ কিছুক্ষণ আগে বাড়িতে ফেলবো, কি বলবেন? অত্যন্ত দুঃখজনক এবং তাদের পরিবারে হৃদয় বিদারক যে দৃশ্যটা দেখলাম সত্যি দুঃখজনক এবং অনেক লড়াই করে মরদেহ এখানে এসেছে। সরকারও সাহায্য করেছেন, মুখ্যমন্ত্রী, এবং
তার আত্মার সদ্গতি কামনা করি। ছোট ছোট বাচ্চা দুইটা এবং তার স্ত্রী রয়েছে, তাদের প্রতি সকলের সহানুভূতি প্রদর্শন করা দরকার, এতটুকু আমি বলব। অবহেলায় ডুবেছে খোয়াইয়ের নৃপেন চক্রবর্তী এভিনিউ। আলো সাজ ফেরানোর দাবি স্থানীয়দের। প্রতিশ্রুতিবদ্ধ স্বচ্ছ শহর খোয়াই, সংস্কৃতির শহর খোয়াই, জেলার অন্যতম ব্যস্ত শহর খোয়াই, কিন্তু জেলা সদর খোয়াইয়ের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক ও জেলা হাসপাতাল চৌমুহনী এলাকায় কয়েক বছর ধরেই চলছে অন্ধকার আর অবহেলার চিত্র। একসময় নৃপেন চক্রবর্তী এভিনিউ খোয়াই শহরের অন্যতম আকর্ষণ ছিল। চৌমুহনী জুড়ে নৃপেন চক্রবর্তীর আবক্ষ মূর্তি, জলের ফোয়ারা, রঙিন আলোর বাহার এবং লাইট মিউজিকের সুব্যবস্থা ছিল, কিন্তু গত 5-7 বছর ধরে সবই হারিয়ে গেছে অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন রক্ষণাবেক্ষণের অভাবে ফোয়ারা বন্ধ হয়ে গেছে, লাইটার জ্বলছে না, পুরো এভিনিউ অন্ধকারে ডুবে আছে। অথচ এই চৌমুহনী দিয়ে বিভিন্ন মহকুমা ও জেলা থেকে আগরতলা যাতায়াতের মূল পথ, ফলে যাত্রী ও স্থানীয়দের চোখে বারবার ধরা পড়ে শহরের এই অবহেলিত চিত্র। খোয়াইবাসীর অভিমত, খোয়াই জেলা হাসপাতাল চৌমুহনী শহরের ব্যস্ততম অংশ, এখানে প্রাণকেন্দ্রিক এভিনিউ, তাই খোয়াই পৌর পরিষদ যেন দ্রুত ব্যবস্থা নিয়ে পুনরায় আলো, ফোয়ারা, সাউন্ড সিস্টেম ও সৌন্দর্যায়নের মাধ্যমে এই এভিনিউকে জাঁকজমকপূর্ণ করে তোলে। তাছাড়া শহরবাসীর প্রশ্ন, যখন খোয়াই পুর পরিষদকে জাতীয় স্তরে পুরস্কৃত করা হচ্ছে, তখন শহরের প্রাণকেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউ কেন অবহেলায় ভুগবে? শহরের নাগরিকদের আশা, পুর পরিষদ দ্রুত ব্যবস্থা নিয়ে এই এভিনিউকে নতুন রূপে সাজিয়ে তুলবে। বাস্তবে স্বচ্ছ সুন্দর শহর হিসেবে খোয়াইয়ের পরিচিতি গড়ে তুলতে হলে এমন কেন্দ্রীয় জায়গাগুলোর পুনরুজ্জীবন জরুরি। ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষের সকল রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে চলছে ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট ইন্ডিয়া সভাপতি সুরেশ শর্মা। ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট ইন্ডিয়া অন্তর্ভুক্ত জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অব অন্ধ্রপ্রদেশ সাংবাদিকদের সংগঠনের 2 দিন ব্যাপী জাতীয় কনভেনশন শুরু হয়েছে। এই জাতীয় কনভেনশনে ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে সাংবাদিকরা উপস্থিত আছেন। এই জাতীয় কনভেনশন চলবে 6 ও 7 সেপ্টেম্বর। এই জাতীয় কনভেনশনে গোটা ভারতবর্ষের সাংবাদিকদের যে যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে। এই জাতীয় কনভেনশনে উপস্থিত আছেন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট ইন্ডিয়া সভাপতি সুরেশ শর্মা, মহিলা সভাপতি আভা নিগম, সাধারণ সম্পাদক ত্রিয়োগ নারায়ণ তিওয়ারি, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী সহ ভারতবর্ষের প্রত্যেক রাজ্যের সাংবাদিকরা। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠন যেভাবে সাংবাদিকদের জন্য এবং সমাজের জন্য কাজ করে যাচ্ছে, তার জন্য সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট ইন্ডিয়া সভাপতি সুরেশ শর্মা। ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। मेरा नाम वेंकट नाम सेठी है। हम ओलंपिक स्पोर्ट्स जुड़ाव फेडरेशन ऑफ इंडिया एंड जनरल सेक्रेटरी इज वर्किंग last 4 years and last time Tokyo Olympics I representing as India General Secretary Judo Federation of India. हम राष्ट्रपति अवार्ड विनर और हमारा देश प्रधानी नरेंद्र मोदी जी घर को खाना भी बुलाया। ये छोटा इंटरनेशनल हमारा तरफ से थैंक यू। यहाँ पर बड़े प्रकाश जी हमको बुलाई थी, ये जर्नलिस्ट हम बहुत पसंद करता है, क्योंकि आज का भारत में इतना बड़ा इश्यूज है, इतना बड़ा प्रॉब्लम्स है, ये सबको एक तरफ गवर्नमेंट ऑफ इंडिया, गवर्नमेंट ऑफ आंध्र प्रदेश, ये सबको दिखाना कि एक दिल वाला मीडिया हम जानता है, क्योंकि इतना बड़ा प्रॉब्लम्स है देश में, ये सबको गला पकड़ के दिखाना का एक प्लेटफॉर्म है। द मोस्ट इम्पोर्टेंट रोल फॉर इंडिया प्रिंट मीडिया एंड इलेक्ट्रॉनिक मीडिया, आई नो इट। वही बिकॉज हम भी इतना ऑर्गेनाइजेशन करता है, अगर मीडिया नहीं दिखाए तो दुनिया को नहीं दिखेगा हम क्या कर रहे हैं। इसलिए ये प्रोग्राम को हमको आह्वान
किया तो हम मना नहीं किया, क्योंकि ये अच्छा प्रोग्राम है। आज का देश में जो भी प्रॉब्लम्स को दिखाना चाहिए एक प्लेटफॉर्म, मीडिया का प्लेटफॉर्म, यही हम इसका भी स्पोर्ट्स में भी हम यूज करते हैं। इतना हम नेशनल ऑर्गेनाइजेशन करता है, कभी कुछ टीवी में पेपर में नहीं दिखाया तो हम इतना खर्चा, इतना अवार्ड्स, इतना रिवार्ड्स कौन देख सकता है। इतना बड़ा अच्छा काम करने का ये सब हर जगह से, भारत हर स्टेट से आए, सबको हमारा क्रीड़ा ऑर्गेनाइजेशन के तरफ से हम सबको प्रणाम करते हैं, नमस्कार करते हैं।